মাওয়াজ ক্রনিকেল থেকে আমি সাথে আছি মাওয়া। আপনারা শুনছেন আহমদ ছফার লেখা উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। আজকে উপন্যাসটির ৯ম পর্ব। আমি যদি শামারুখের কথা মাফিক তাকে বিয়ে করে ফেলতাম, সেটা খুব ভালো কাজ হতো। হয়তো এ বিয়ে টিকতো না, অনেক বিয়েই তো টিকে না। কিন্তু আমি মনের ভিতরে কোনো সাহস সঞ্চয় করতে পারছি না। শামারুখকে বিয়ে করলে আমাকে হোস্টেল ছেড়ে দিয়ে একটা বাসা করতে হবে। আমার চাকরি বাকরি কিছু নেই, বাসা ভাড়া দেব কেমন করে? আর শামারুখকে চালাবো বা কেমন করে? শামারুখের যদি একটা নিশ্চিন্ত আশ্রয় থাকতো, তাহলেও না হয় চিন্তা করা যেত। ওদের বাড়িতে গিয়ে দেখেছি, সেখানে আমার থাকার ব্যবস্থা হওয়ার কথা দূরে থাক, ওর নিজেরও ঠাঁই নেই। তাকে বড় ভাইয়ের বউয়ের হাতে রীতিমতো অপমান সহ্য করে সে বাড়িতে থাকতে হচ্ছে। শামারুখ একটা ভাসমান অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। তাকে আমি এই কমাসে যতদূর বুঝতে পেরেছি, এই মানসিক অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়ার জন্যই সে আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের পেছনে সত্যিকার ভালোবাসা আছে, বিশ্বাস করতে পারছি না। কিন্তু এটা কোনো সমাধান নয়। সমস্ত সদিচ্ছা সত্ত্বেও আমি তাকে এক বিন্দু নিশ্চয়তাও দিতে পারবো না। শামারুখকে নিয়ে আমি কি করব? আমি যদি সরাসরি প্রত্যাখ্যান করি, শামারুখ যেসব মানুষের হাতে গিয়ে পড়বে, যাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, হয়তো তাদের একজনকে গিয়ে বিয়ে করতে বাধ্য হবে। আমি জানি শামারুখের মাথায় অনেক রকমের কিড়ে আছে, কিন্তু তার যে লোভ নেই সে ব্যাপারে আমি নিশ্চিত। তাই যদি থাকতো, এই সমস্ত টাকাওয়ালা প্রতিষ্ঠাবান মানুষদের কোনো একজনকে সরাসরি সে বিয়ে করে ফেলতে পারত। শামারুখ তার শারীরিক সৌন্দর্য সম্পর্কে অতিমাত্রায় সচেতন, কথা সত্য। কিন্তু মানসিক পছন্দ অপছন্দের ব্যাপারটি তার কাছে তারও চাইতে বড়। কিন্তু পরিস্থিতি যখন চাপ দিতে থাকে, অনেক সময় বনের বাঘও ঘাস চিবিয়ে খেতে বাধ্য হয়। অস্তিত্বের যে সংকট, কোনো মানুষই সেটা অতিক্রম করতে পারে না। শামারুখের পছন্দ করার গণ্ডি অত্যন্ত সীমিত হয়ে পড়েছে। ওই অবস্থায় সে ওই তাড়িয়ে বেড়ানো লোকদের ভিতর থেকে যদি একজনকে বিয়ে করে বসে, হয়তো জীবনে অসুখী হবে। কিন্তু আমি সবার উপহাসের পাত্রে পরিণত হব। সবাই বলবে আমি এতদিন শামারুখের ভেরুয়াগিরি করে কাটিয়েছি। এতদিন সে আমাকে দেহরক্ষী হিসেবে ব্যবহার করেছে, এবং যখনই সুযোগ পেয়েছে আমাকে ল্যাং মেরে এক ধনী লোকের ঘরণী হয়ে বসেছে। কারো কাছে আমার মুখ দেখাবার উপায় থাকবে না। সবাই আমাকে করুণা করবে। যতই ভেতরের কথা আমি বুঝিয়ে বলতে চেষ্টা করি না কেন, কে আমার কথা বিশ্বাস করবে? আমি তীব্রভাবে অনুভব করছিলাম, ওই অবস্থা থেকে শামারুখকে এবং আমাকে উদ্ধার করার জন্য এমন একটা কিছু করা প্রয়োজন, যাতে করে অল্প পরিমাণে হলেও শামারুখ তার নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। ভেবে ভেবে ঠিক করলাম, বিশ্ববিদ্যালয়ের চাকরিটি যদি সে কোনোভাবে পেয়ে যায়, আপাতত সব দিক রক্ষা পেতে পারে। আমি মনে মনে সান্ত্বনা পাবো এই ভেবে যে শামারুখকে একটা অবস্থানে অন্তত দাঁড় করিয়ে প্রকৃত বন্ধুত্বের পরিচয় দিতে পেরেছি, এবং বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিরা তাকে ঢুকতে না দেওয়ার জন্য যে ধনুক ভাঙা পণ করে বসে আছেন, সেটাও ভেঙে ফেলা যাবে। এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া বিশ্ববিদ্যালয়ে কিছুই ঘটছে না। যদি কোনোভাবে প্রধানমন্ত্রী অবধি যাওয়া যেত, একটা রাস্তা হয়তো পাওয়া যেত। আমি কথা আগেও চিন্তা করেছি। চিন্তাটা মাথায় রেখেই মতিঝিলে দিলদার হোসেন সাহেবের অফিসে গেলাম। আমি তাকে অফিসের সামনেই পেলাম। তিনি গাড়ি থেকে নামছেন। আমাকে দেখতে পেয়ে দরাজ গলায় হুঙ্কার ছাড়লেন, এই যে ছোড়া, একদিন কোথায় ছিলে, আসনি কেন? আমি আমতা আমতা করে বললাম, দিলদার ভাই, হঠাৎ করে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেজন্য আসতে পারিনি। দিলদার সাহেব জোরালো গলায় বললেন, জানি জানি, সব খবর জানি। আমার কাছে কোনো সংবাদ গোপন থাকে? এমন এক সুন্দরীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, যাকে দেখলে ঘোড়াগুলো পর্যন্ত নাকি উত্তেজিত হয়ে ওঠে। সব জায়গায় যাচ্ছ, আমার কাছে আসনি কেন? আমি কি তোমার সঙ্গে ভাগ বসাতে চাইতাম? ছোকরা, এখন তোমরা ওড়ার চেষ্টা করছো। একসময় আমাদেরও দিন ছিল, আমরাও চুটিয়ে প্রেম করেছি। তুমি একা কেন? তোমার সুন্দরী কোথায়? সেই সময় তার হাঁপানির টানটা প্রবল হয়ে উঠল। তিনি চেয়ারে বসে পকেট থেকে ইনহেলার বের করে টানলেন। তারপর ২-৩ মিনিট স্তব্ধ হয়ে বসে রইলেন।
দিলদার হোসেন সাহেব একজন সত্যিকার ডাকাবুকু স্বভাবের মানুষ। তিনি ভালো কি মন্দ এসব কথা চিন্তা করার সময় আমার হয়নি। ওই মানুষটির পৌরুষ এবং সাহস আমাকে সবসময় আকর্ষণ করেছে। হাঁপানি তাকে কাবু করে ফেলেছে। তারপরও এই প্রায় 6 ফিট লম্বা মানুষটা যখন সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান, তাকে আমার চিরন্তন যৌবনের প্রতীক বলেই মনে হয়। তার কাছে অসম্ভব বলতে কিছু নেই। সবসময় যেন ঝুঁকি গ্রহণ করতেই তিনি তৈরি হয়ে রয়েছেন। কঠিন সমস্যায় পড়লেই মানুষ তার কাছে আসে। তিনি সবকিছু মোকাবেলা করেই যেন আনন্দ পেয়ে থাকেন। কেউ টাকা পয়সা চাইলে উদার হাতে বিলিয়ে দেন। আবার কারো কাছ থেকে টাকা পয়সা নিজে গ্রহণ করলে শোধ দেওয়ার কথা বেমালুম ভুলে যেতেও কসুর করেন না। ক্লাবে বসে গ্লাসের পর গ্লাস নির্জলা তাজা হুইস্কি যেমন পান করেন, তেমনি তাকে তার অত্যন্ত গরিব পিয়নের সঙ্গে কচুরলতি দিয়ে পান্তা ভাত খেতেও দেখেছি। এই মানুষটাকে আমি কোনো সীমা, কোনো সংজ্ঞার মধ্যে বাঁধতে পারিনি। যেন অনায়াসে সব কাজ করার জন্যই তার জন্ম হয়েছে। কোনো রকম প্রস্তুতি ছাড়াই তিনি ছন্দমাত্রা মিলিয়ে নিখুঁত কবিতা লিখে দিতে পারেন। অবসরে হাতুড়ি বাটালি দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের চেয়ার টেবিল বানাতে তার জুড়ি নেই। তার গাড়িটা বিকল হলে মিস্ত্রি ডাকার বদলে নিজেই আধময়লা লুঙ্গি গেঞ্জি পরে গাড়ির তলায় শুয়ে নাটবল্টু খুলে খুলে মেরামত করে ফেলেন। একসময় রেসের ঘোড়া পুষতেন। একসময় গরুর ব্যবসাও করেছেন বলে শুনেছি। দিলদার সাহেব এত প্রবলভাবে বেঁচে আছেন, যে কোনো ব্যাপারে তার বাছবিচার নেই বললেই চলে। এই বুড়ো বয়সেও এক তরুণীকে কেন্দ্র করে তার নামে কেলেঙ্কারির কাহিনী রটে যায়। এই নিয়ে তার অত্যন্ত আধুনিকা রুচিবান স্ত্রী রাগারাগি করলে সেই তরুণীকে বিয়ে করে ফেলেন। বাড়িটা ছিল স্ত্রীর নামে। মহিলা তাকে খোঁটা দিলে দিলদার সাহেব বাড়ি যাওয়া বন্ধ করে অফিসে থাকতে আরম্ভ করেন। তখন তার হাতে বিশেষ টাকা পয়সা ছিল না। বন্ধু বান্ধব একে তাকে ধরে আরেকটা বাড়ির ব্যবস্থা করেন এবং তখন তিনি নতুন স্ত্রী নিয়ে সেই বাড়িতেই থাকছেন। তিনি এমন অনেক কাজ করেছেন যেগুলো আমাদের চোখেও মনে হয়েছে রীতিমতো অন্যায়। যখন কৈফিয়ত চেয়ে জিজ্ঞেস করেছি, দিলদার ভাই ও কাজটা কেন করলেন, তিনি দরাজ গলায় জবাব দিয়েছেন, আমার খুশি আমি করেছি, তোমার খারাপ লাগলে আসবে না। আমি ঘ্যান ঘ্যান করা অপছন্দ করি। দিলদার সাহেবের হাঁপানির টানটা কমে এলে আমি তার কাছে সামারকের চাকরি সংক্রান্ত কাহিনীটা বয়ান করি। তার বর্তমান অসহায়তার কথাটাও উল্লেখ করি। তিনি আমার কথা শুনে খেপে উঠলেন। শালা, তুমি একটা আস্ত হিজড়ে, কিছু করার মুরুদ নেই, আবার ওদিকে প্রেম করার শখ। দিলদার সাহেব ওরকমই। প্রথমে একচোট গালাগাল শুনতে হবে, সেটা জেনেই এসেছি। আমি চুপচাপ অগ্নুৎপাতটা হজম করলাম। তিনি কাজের ছেলেটাকে ডেকে হুকুম করলেন, এই বাচ্চা 2 কাপ চা লাগাও। তিনি নিজের কাপটা টেনে নিয়ে আমাকে বললেন, চা খাও। চায়ে চুমুক দিয়ে আমার দিকে তাকিয়ে হাসলেন। বুঝলাম, প্রথম ধকলটা কেটে গেছে। এখন তার সঙ্গে কথাবার্তা বলা যাবে। তিনি বললেন, শালা, তোমার অবস্থা হয়েছে পীরের বাড়ির কলা চোরের মতো। চোর পীরের বাড়ির কলার ছড়াটা কেটেছিল ঠিকই, কিন্তু নিয়ে যাওয়ার বেলায় দেখল বেটার 1 পাও নড়ার সাধ্য নেই। পীর সাহেব দোয়া পড়ে কলার ছড়াটা আগে থেকেই রক্ষা করার ব্যবস্থা করে রেখেছিলেন। তা আমার কাছে কেন এসেছ সেটা আগে বলে ফেলো। তোমার সামান্য লাজ লজ্জাও নেই। প্রেম করবে তুমি আর কষ্ট দেবে আমাকে। শালা, আমার যে তোমার বাপের মতো বয়স, সে কথাটি খেয়াল করেছ? দিলদার সাহেবের এসব কথা তো শুনতেই হবে। আমি বললাম, প্রধানমন্ত্রীকে যদি একবার অনুরোধ করা যায় তাহলে হয়তো সামরিক কাজটা পেতে পারে। আজ আমার কপালটাই খারাপ। দিলদার সাহেব ফের চটে গেলেন। তোমার কি আক্কেল? একটি মেয়ে মানুষের সঙ্গে তুমি প্রেম করবে আর দেশের প্রধানমন্ত্রী তার চাকরির ব্যবস্থা করবেন? এই জন্যই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছ? তোমাদের মতো লোকদের জন্যই দেশটা গাড্ডায় পড়ে আছে। আমার মনটা দমে গেল। দিলদার সাহেব বোধহয় আমার অনুরোধটা রাখবেন না। আমি অনুভব করছিলাম আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। দিলদার সাহেব পাঞ্জাবির গভীর পকেট থেকে নস্যির কৌটোটা বের করে 1 টিপ নস্যি নিলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, অমন করে আচা ভুয়োর মতো বসে রইলে কেন? এখন কাটো, আমার কাজ আছে। আমি তার মুখের দিকে তাকালাম। আমার কণ্ঠ দিয়ে সমস্ত আকুলতা মেশানো একটা স্বরে শুধু বেরিয়ে এলো, দিলদার ভাই।
আমার মনে হচ্ছিল আমি কেঁদে ফেলব। হঠাৎ দিলদার সাহেবের মধ্যে একটা পরিবর্তন দেখতে পেলাম। তার চোখ জোড়া মমতায় মেদুর হয়ে এসেছে। তিনি বললেন, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, সে কি চারটিখানি কথা? তুমি তো শালা মিনমিন করো। হুলু বেড়ালের মতো ইশক মাথায় উঠে গেছে। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বলবো কি? কাগজপত্র কোথায়? তোমার সুন্দরীকে নিয়ে আসবে আগামী শনিবার। মনে মনে তৈরি থাকবে, যদি আমার মনে ধরে যায় আর ফেরত পাবে না। শনিবার সকালে আমি সামারকদের শান্তিনগরের বাড়িতে গেলাম। তখন বেলা বড়জোর ৮টা। সামারকের বাবা খাটের উপর ঝুঁকে পড়ে কিসব লেখালেখি করছেন। খাটে ছড়ানো আরবি বই। হয়তো তিনি কোরআনের সেই তর্জমার কাজটাই করছেন। ভদ্রলোকের গায়ে একটা অতি সাধারণ গামছা, তাতে পিঠের একাংশ মাত্র ঢাকা পড়েছে। আমি দেখতে পেলাম তার সারা শরীর লম্বা সাদা লোমে ভর্তি। আমি সালাম দিলাম। উত্তর দেওয়ার বদলে ভদ্রলোক বললেন, টুলু তো ঘুমিয়ে আছে। আমি বললাম, একটু ডেকে দেয়া যায় না? ভদ্রলোক বললেন, আমি তো মেয়েদের ঘরে যাইনি। আমি একটু চাপ দিয়েই বললাম, ডেকে দিতে হবে, একটা দরকার আছে। ভদ্রলোক বিরক্ত হলেন, কিন্তু খাট থেকে নেমে মোটর টায়ারের স্যান্ডেলে পা গলিয়ে একটুখানি ভেতরে গিয়ে ডাকতে লাগলেন, ও টুলু, টুলু, ওঠো, তোমার সঙ্গে দেখা করার জন্য এক ভদ্রলোক এসেছেন। কে আব্বু? সামারুখের কণ্ঠ শুনতে পেলাম। তার বাবা বললেন, এক ভদ্রলোক তোমার সঙ্গে কথা বলার জন্য বসে আছেন। এত সকালে আবার কে এলো? আর পারি নে বাবা। সামারুখের করুণ ক্লান্ত কণ্ঠ। কলের পানি পড়ার শব্দ হচ্ছে। বুঝলাম সামারক বাথরুমে ঢুকেছে। আমাকে বেশিক্ষণ বসতে হলো না। সামারক দরজার ভেতর থেকেই আমাকে দেখতে পেয়ে বলল, ও আপনি? তার গলার স্বর আটকে গেল। সেই রাতে ফেরত পাঠাবার পর সামারকের সঙ্গে আমার আর দেখা সাক্ষাৎ হয়নি। আমাকে দেখে সে খুশি হয়েছে। চোখ মুখের ভাব থেকেই সেটা ফুটে উঠেছে। আমি বললাম, সামারক, আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে আসেন। বিশ্ববিদ্যালয়ের চাকরি সংক্রান্ত কাগজপত্রগুলো সঙ্গে রাখবেন। এক ভদ্রলোকের সঙ্গে দেখা করতে হবে। সামারক বলল, আপনি সকালে নাস্তা করেছেন? আমি বললাম, না। সে বলল, বসুন, নাস্তা দিতে বলি। আমি বললাম, সময় হবে না, আপনি তাড়াতাড়ি আসুন, পরে কোথাও নাস্তা খেয়ে নেওয়া যাবে। সামারকের একটি অভ্যাসের তারিফ অবশ্যই আমাকে করতে হবে। ভদ্রমহিলারা সাধারণত বাইরে বেরোবার আগে সাজতে গুজতে এত সময় ব্যয় করে ফেলেন যে অপেক্ষমান লোকটির চূড়ান্ত বিরক্তি উৎপাদন করে ছাড়েন। সামারক এদিক দিয়ে অনেক নির্ভার। ৫-৭ মিনিটের মধ্যেই পরনের শাড়িটা পাল্টে একটা ফাইল হাতে করে বেরিয়ে এলো। আমরা একটা রিক্সা নিলাম এবং পুরনো পল্টনের মোড়ে এসে একটা রেস্টুরেন্টে ঢুকে নাস্তাটা সারলাম। খেতে বসেই আমি সামারককে দিলদার সাহেব সম্পর্কে একটা ধারণা দিতে চেষ্টা করলাম। আমাকে খুব বেশি বলতে হলো না। সামারক নিজেও দিলদার হোসেন সাহেবকে চেনে। আমি আরো বললাম, আমি তাকে তার চাকরির জন্যই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে অনুরোধ জানাতে দিলদার সাহেবকে একরকম রাজি করিয়েছি। বিস্ময়ে সামারকের চোখ জোড়া কপালে উঠে গেল। এখনো আপনি আমার চাকরির কথা মনে রেখেছেন? আমার ডান হাতে সে একটা চাপ দিল। আমি তার মুখের দিকে তাকালাম। সামারককে আজ অনেকটা সুন্দর দেখাচ্ছে। চোখ ফেরাতে পারছিলাম না। দিলদার হোসেন সাহেব অফিসে একা ছিলেন। আমরা যখন সুইং ডোর টেনে ভেতরে ঢুকলাম, তিনি কলকণ্ঠে অভ্যর্থনা জানালেন, এসো সামারক, এসো, আমি এখন বুড়ো হয়ে গেছি, মহিলারা আর আমার খোঁজ নিতে আসে না। সামারকের একটা সুন্দর জবাব যেন তৈরি হয়েই ছিল। সে বলল, আপনি একটা খবর দিলেই তো পারতেন, আমি চলে আসতাম। বিশ্ববিদ্যালয়ের খতরনাক লোকগুলো তোমাকে আটকে দিয়েছে না? কাগজপত্রগুলো বুঝিয়ে দাও। প্রধানমন্ত্রীর সঙ্গে শেষ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট করা সম্ভব হয়েছে। দিলদার সাহেবের কথা শেষ হতেই আমার গা থেকে ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ল। আমি আশঙ্কা করেছিলাম দিলদার সাহেব তার খিস্তির তোড়ে আমাদের নাজেহাল করে ছাড়বেন। আজকে তিনি অত্যন্ত সম্ভ্রান্ত ব্যবহার করলেন। আমরা কাগজপত্র বুঝিয়ে দিলাম। তিনি বললেন, আজকে আমার হাতে সময় নেই, আরেকদিন এসো, গল্প করা যাবে। দেখি তোমাদের জন্য কিছু করা সম্ভব হয় কিনা। তিনি বাইরে বের হবার জন্য পা বাড়ালেন।
আমাদেরও উঠতে হলো। 7-8 দিন পর দিলদার হোসেন সাহেবের অফিসের পিয়ন একটা চিরকুট নিয়ে এলো। তিনি লিখেছেন, জাহিদ, তুমি আগামীকাল সন্ধেবেলা তোমার বান্ধবীকে নিয়ে ডেইজির বাড়িতে আসবে। তুমি বোধহয় জানো আমি এখন ডেইজির ওখানে থাকি। ডেইজি বড় একা থাকে। তোমাদের দেখলে খুশি হবে। রাতের খাবারটাও ওখানে খাবে। তোমার বান্ধবীর জন্য একটা সুখবর আছে, সাক্ষাতে জানাবো। জায়গাটা একটুখানি দুর্গম। কিভাবে আসবে পথের ডিরেকশনটা দিচ্ছি। 11 নম্বর বাস স্টেশনের গোড়ায় এসে নামবে। তারপর হাতের ডান দিকে একটা চিকন গলি পাবে। সেই গলি দিয়ে 1000 গজের মতো এসে দেখবে গলিটা উত্তর দক্ষিণে লম্বা আরেকটা গলিতে এসে মিশেছে। যে নতুন গলিটা পাবে তার ডান দিকটাতে ঢুকবে। 500 গজের মতো সামনে এগুলো একটা তালগাছ চোখে পড়বে। সেই তালগাছের পাশ দিয়ে দেখবে আরেকটা চিকন পথ আবার পূব দিকে গেছে। কিছু দূর এলেই একটা ধান ক্ষেত, এবং ধান ক্ষেতের পাশে পুকুর দেখতে পাবে। পুকুরের উত্তর পাড়ে টিনের বেড়া এবং টিনের ছাউনির একটা ঘর দেখতে পাবে। সেই ঘরটাতেই এখন আমরা থাকছি। রাস্তা চেনার জ্ঞান তোমার অল্প, সেজন্য পথের নিশানাটা চিঠির পেছনে এঁকে পাঠালাম। একটু বেলা থাকতেই এলে তোমাদের বাড়িটা খুঁজে নিতে সুবিধে হবে। যদি রাত করে আসো বিপদে পড়ে যেতে পারো। এদিকটাতে প্রায়ই লোডশেডিং হয়। একবার কারেন্ট গেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। আর রাস্তাঘাটে ডাকাত হাইজ্যাকারদেরও বড় উৎপাত। আমি চিঠিটা নিয়ে সামারকদের শান্তিনগরের বাড়িতে গেলাম। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। কড়া নাড়তেই খুলে গেল। সামারককেই সামনে পেয়ে গেলাম। মনে হলো সারা বাড়িতে আর কেউ নেই। আগে যখনই গিয়েছি প্রতিবার তার বাবাকে খাটের উপর ঝুঁকে পড়ে কোরআন অনুবাদ করতে দেখেছি। আজ তাকে দেখলাম না। খাটময় আরবি বাংলা কোরআন এবং কোরআনের তফসির ইতস্তত ছড়ানো। কি কারণে জানি নে, আজ সামারকের মুখখানা অসম্ভব রকমের থমথমে। তার এরকম মূর্তি আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না। সে ঠান্ডা গলায় আমাকে বলল, বসুন। দড়িতে ঝোলানো গামছাটা নিয়ে কাঠের চেয়ার থেকে ধুলো মুছে দিল। আমি জুত করে বসার পর সামারক ভেতর থেকে এসে একটা কাগজ আমার হাতে তুলে দিয়ে বলল, আপনার জন্য চা করে আনি, ততক্ষণে বসে বসে এগুলো পড়ে দেখুন। রুল করা দামি কাগজ, এক পাশে ফাঁক ফাঁক করে বাংলা ইংরেজি মিলিয়ে লেখা। শীটগুলো নাড়াচাড়া করতেই নাকে একটা মিষ্টি মতো ঘ্রাণ পেয়ে গেলাম। নিশ্চয়ই এই কাগজের শীটগুলোর সঙ্গে সেন্ট বা এসেন্স জাতীয় কিছু মিশিয়ে দেয়া হয়েছে। দু একটা বেয়ারা রকমের বানান ভুলও লক্ষ্য করলাম। হাতের লেখা দেখে মনে হলো যে ভদ্রলোক লিখেছেন তার মনটা বিক্ষিপ্ত। পড়ে ফেললে তো ভালো মন্দ যাই থাকুক জেনে যাব, আর জেনে গেলে তো সমস্ত কৌতূহলের অবসান হয়ে গেল। আমি কাগজের শীটগুলো টেবিলের উপর রেখে দিলাম। তারপর সিগারেট ধরালাম। আগে সামারক চা নিয়ে আসুক, পরে চুমুক দিতে দিতে দেখা যাবে শীটগুলোতে কি আছে। দিলদার সাহেবের চিঠিটা আমার পকেটের ভিতর থেকে কই মাছের মতো উজান ঠেলে বেরিয়ে আসতে চাইছিল। অন্য কোনো কিছু পড়ে দেখবার মতো মানসিক অবস্থা আমার নেই। সামারক চা এবং বিস্কুট টেবিলের উপর রেখে বলল, পড়ে দেখেছেন? আমি বললাম, না। উল্টো জিজ্ঞেস করলাম, ওগুলো কি? সামারক বলল, প্রেমপত্র। কাগজ থেকে গন্ধ পাননি? আমি বললাম, হ্যাঁ পেয়েছি, কিন্তু আপনি বলবেন তো প্রেমপত্রগুলো কে কাকে লিখেছে? সামারক বলল, আর কাকে লিখবে, লিখেছে আমাকে। আমি বললাম, সে তো নতুন কথা নয়, আপনাকে তো সবাই প্রেমপত্র লেখে। সামারক বলল, কই আপনি তো লেখেননি। আমি বললাম, সময় পেলাম কই, ঝুটঝামেলা নিয়েই তো ব্যস্ত থাকতে হলো। চা খেতে খেতে বললাম, ওই গন্ধওয়ালা চিঠিগুলো কি একান্তই আমাকে পড়ে দেখতে হবে? পড়বার জন্যই তো দিলাম। আপনাদের হার্ভার্ড ফেরত প্রফেসর আবু তায়েবের কাণ্ড দেখুন। আমি জিজ্ঞেস করলাম, তায়েব সাহেবের সঙ্গে আপনার পরিচয় আছে? পরিচয় না থেকে উপায় কি বলুন? ভদ্রলোক প্রতি হপ্তায় আসেন। একবার বসলে আর উঠতেই চান না, আমাকে জ্বালিয়ে মারলেন। প্রতি হপ্তায় চিঠি আসছে তো আসছেই। ঠিক তখনই আমার মনে পড়ে গেল, একবার প্রফেসর তায়েব আমাকে জেনারেল পোস্ট অফিসের সামনে থেকে গাড়িতে তুলে নিয়ে বনানীর আকাশছোঁয়া রেস্টুরেন্টটায় নিয়ে গিয়েছিলেন। হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে আমার কাছ থেকে সামারক সম্পর্কিত যাবতীয় তথ্য
খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিয়েছিলেন। তায়েব সাহেব প্রায়ই শামারুখের কাছে আসেন এবং প্রতি সপ্তাহে তাকে সেন্ট মাখানো কাগজে প্রেমপত্র লেখেন। এই সংবাদ শুনে তার উপর আমার মনে একটা প্রবল ঘৃণার ভাব জন্মালো। শামারুখকে আর কিছুই বলতে হলো না। একটা একটা করে চিঠিগুলো পড়ে গেলাম। চিঠি পড়ার পর আমার মনে একটা মিশ্র প্রতিক্রিয়া জন্ম নিল। কাচের শোকেসের ভিতর সবকিছু যেমন খালি চোখে দেখা যায়, আমিও তেমনি তায়েব সাহেবের মনের চেহারাটা দেখতে পেলাম। আমার চোখের সামনে একজন হতাশ, অসহায়, একই সঙ্গে কামুক এবং অহংকারী মানুষের ছবি ফুটে উঠল। এই নিঃসঙ্গ বয়সী মানুষটার উপর আমার মনে সহানুভূতির ভাব জন্মাতে পারত, কিন্তু সেটা হলো না। শামারুখের কাছে উলঙ্গভাবে প্রেম নিবেদন করেছে, সেটাই আমার প্রধান নালিশ নয়। বরং আমার রাগ হলো এ কারণে যে ভদ্রলোক অতি সাধারণ বাংলা বানানো ভুল করেন, আর তিনি মনের অনুভূতি রুচি স্নিগ্ধ ভাষায় গুছিয়েও প্রকাশ করতে পারেন না। প্রতি ছত্রেই অহমিকা এবং দাম্ভিকতা হুঙ্কার দিয়ে ওঠে। ভদ্রলোকের প্রায় প্রত্যেকটা চিঠির মর্মবস্তু বলতে গেলে ওই একই রকম। আমি একজন বিরাট মানুষ, সম্প্রতি বড়ই নিঃসঙ্গ এবং কামাতুর, সুতরাং তুমি আমার কাছে এসো, যা চাও সব দেব। প্রফেসর আবু তায়েবের বাড়িতে মেয়েরাও থাকতে চায় না কেন, এখন কারণটা অনুধাবন করতে পারলাম। তিনি মহিলাদের একটা পণ্য হিসেবেই দেখেন। আমি এবার চিঠিগুলো শামারুখের দিকে বাড়িয়ে দিলাম। শামারুখ বলল, ওগুলো নিয়ে আমি কি করব? আমি বললাম, আপনি কি করবেন আমি কি করে বলবো? ইচ্ছে হলে জবাব দেবেন, ইচ্ছে হলে চন্দন কাঠের বাক্সে রেখে দেবেন। শামারুখ বলল, কি করি দেখুন। এই বলে সে ভেতরে চলে গেল। একটা হিটার নিয়ে এসে প্লাগটা সুইচ বোর্ডে লাগিয়ে নিল। কয়েলটা যখন লাল হয়ে উঠেছে, শামারুখ তখন একটা একটা করে চিঠিগুলো সেই জ্বলন্ত হিটারে ছুঁড়ে দিল। আমি দেখলাম আবু তায়েবের হৃদয় বেদনা, আশঙ্ক লিপ্সা, নিঃসঙ্গতার আরতি সবকিছু সর্বসূচি আগুনের শিখায় ভস্মে পরিণত হচ্ছে। শামারুখ এরকম একটা কাণ্ড করতে পারে ভাবতে পারিনি। আমি ভীষণ খারাপ বোধ করতে থাকলাম। সঙ্গে সঙ্গে আমি দিলদার সাহেবের চিঠিটা পকেট থেকে বের করতে পারলাম না। বাতাসে পড়ে যাওয়া চিঠির ছাই ইতস্তত ওড়াউড়ি করছে। মনে হলো আবু তায়েবের মনের অতৃপ্ত কামনা বাসনা আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কিছু ছাই এসে আমার বাম চোখে পড়ল এবং চোখটা জ্বালা করতে থাকলো। বেসিনে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসে আমি চিঠিটা শামারুখের হাতে দিলাম। শামারুখ চিঠিটা পড়ে মন্তব্য করল, মনে হচ্ছে জায়গাটা উত্তর মেরুরও উত্তরে। অত দূরে যাব কেমন করে? আর ভদ্রলোকও বা অত দূরে থাকেন কেন? আমি বললাম, দিলদার সাহেব আগে ধানমন্ডি 15 নম্বরে থাকতেন। সম্প্রতি তার প্রথম পক্ষের স্ত্রী তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। বাড়িটা দিলদার সাহেবের প্রথম বেগমের নামে। শামারুখ জানতে চাইল, এই বয়সে স্বামীকে তাড়িয়ে দেবে কেন? আমি পাল্টা জবাব দিলাম, এই বয়সে আপনিও বা স্বামীর ঘর ছেড়ে চলে আসবেন কেন? আমার প্রশ্নটা শুনে শামারুখ সোজা হয়ে বসল। তার চোখ মুখ লাল হয়ে গেল। তারপর উঠে কিছু না বলে ভেতরে চলে গেল। মনে হলো আমি তার অসম্ভব নরম জায়গায় আঘাত করে ফেলেছি। কিছুক্ষণ পরে এসে শামারুখ জিজ্ঞেস করল, আপনার দিলদার সাহেব মানুষটা কি বদমাস? এক স্ত্রী বর্তমান থাকতে আবার বিয়ে করলেন কেন? আমি বললাম, এক অর্থে আপনার কথা সত্যি, কিন্তু মানুষটা আরো অনেক কিছু। তিনি ভালো কবিতা লেখেন, চমৎকার বক্তৃতা দিয়ে থাকেন, অসাধারণ সাহসী মানুষ। শামারুখ আমার মুখের কথা টেনে নিয়ে বলল, সাহস জন্তু জানোয়ারেরও থাকে। আপনারা পুরুষ মানুষেরা আপনাদের অপরাধগুলোকে গুণ হিসেবে তুলে ধরতে চেষ্টার কসুর করেন না। আমি বললাম, দিলদার সাহেব আপনাকে কি একটা খবর দেওয়ার জন্য ডেকেছেন। আপনি যেতে চান কিনা সেটা বলুন। এখন 12টা বাজে। ওখানে 5টার সময় না পৌঁছতে পারলে বাড়ি খুঁজে বের করতে কষ্ট হবে। শামারুখ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকার পর বলল, হ্যাঁ যাব। আমি বললাম, তাহলে আপনাকে 4টার সময় আমার হোস্টেলে আসতে হবে। শামারুখ তাদের বাড়িতে দুপুরের খাবার খেয়ে আসতে অনুরোধ করেছিল। আমি রাজি হইনি। আমাদের ধারণা ছিল অনধিক 6:30 নাগাদ আমরা দিলদার সাহেবের বাড়িতে পৌঁছাবো। এগুলি সেগুলি, তস্যগলি এবং তস্যগলির তস্যগলি ঘুরে ধানক্ষেত পেরিয়ে পুকুর পাড়ে একতলা বাড়ি খুঁজে বের করতে 7:30 পার হয়ে গেল। আর আমরা যেই ঘরের ভেতরে পা দিয়েছি অমনি কারেন্ট চলে গেল।
ভুতুড়ে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে আমরা অসহায় বোধ করতে লাগলাম। দিলদার সাহেব হারিকেনটা জ্বালিয়ে একপাশে রেখে বললেন, আমি ধরে নিয়েছিলাম আজ তোমরা আসছো না। ডেইজি সেই গানটাই বারবার শুনিয়ে দিচ্ছিল, কাঙাল হইলে ভবে কেউ তো জিগায় না। হারিকেনের স্বল্প আলোতে আমি ঘরের চেহারাটা জরিপ করতে থাকলাম। এক কোণে সাদাসিধে একখানা তক্তপোষ, 3-4টে চেয়ার এবং কেরোসিন কাঠের একটা টেবিল। খুব সাধারণ একটা আলনায় গুছিয়ে রাখা হয়েছে ডেইজির শাড়ি, পেটিকোট এইসব। এছাড়া ঘরে অন্য কোনো আসবাবপত্র নেই। ভদ্রলোককে আমি গত 10 বছর ধরে তার ধানমন্ডির 3তলা বাড়িতে দেখে এসেছি। তার বাড়ির দেয়ালে ঝোলানো যেসব ছবি ছিল সেগুলোর মূল্য এই বাজারে 3-4 লাখ টাকার কম হবে না। এখন তিনি ডেইজিকে নিয়ে যে ঘরে থাকছেন, চেহারা দেখে মনে হলো ধানমন্ডির বাড়ির থেকে একটা কুটুও তিনি নিয়ে আসেননি। মানুষটার প্রতি শ্রদ্ধা আমার অনেক পরিমাণে বেড়ে গেল। ইচ্ছে করলে তিনি ডেইজির দায়িত্ব অস্বীকার করতে পারতেন। দুর্বল মুহূর্তে তো অনেক মানুষ অনেক কিছুই করে। দায়িত্ব স্বীকার করে এরকম জঙ্গলে বসবাস করার এই যে সাহস, কজন মানুষ সেটা করতে পারে? অনেকে দিলদার সাহেবকে ভালো মানুষ বলবেন না, কিন্তু আমার চোখে তিনি একজন যথার্থ পুরুষ। মাঝে মাঝে হাঁপানির টানে তাকে ধনুকের মতো বেঁকে যেতে হয়, কিন্তু তিনি যখন সোজা হয়ে দাঁড়ান, তার চোখের ভেতর থেকে যে দীপ্তি বেরিয়ে আসে, দেখলে মনে হয় ওই বয়সে ওই শরীরে তিনি বনের হিংস্র সিংহের সঙ্গে লড়াই করতে প্রস্তুত। তার ঠোঁট জোড়া পাতলা, দেখলে ঝুঁটি শালিকের কথা মনে পড়ে যায়। যখন কথা বলেন, গলার স্বর গম গম করে বাজে। আমাদের কথাবার্তা শুনে ডেইজি বেরিয়ে এলো, হাসলো আমাদের দুজনকে দেখে। ফুলের মতো ম্লান সে হাসি। আমি প্রশ্ন করলাম, কেমন আছেন? সে মাথা একদিকে কাত করে বলল, ভালো। আমি ডেইজির সঙ্গে সামারককে পরিচয় করিয়ে দিলাম। ডেইজি সামারককে বলল, আপনি খুব সুন্দর। উনি, মানে দিলদার সাহেব, কয়েকদিন থেকেই আপনার কথাই শুধু বলছেন। সামারক তার চিবুকটা স্পর্শ করে বলল, আপনিও কম সুন্দর নন। ডেইজি বলল, আপনারা গল্প করুন, আমি রান্নাটা শেষ করে আসি। ডেইজির সঙ্গে দিলদার সাহেবের বয়সের তফাৎ কম করে হলেও 40 বছর। স্বভাবতই ডেইজির সঙ্গে এত বেশি বয়সের একজন মানুষের বিয়ে হবার কথা নয়। অর্থ সম্পদের লোভে যে সে দিলদার সাহেবকে বিয়ে করেনি, সে তা তাদের ঘরকন্যার ধরন ধারণ এবং ঘরের চেহারা দেখেই বুঝতে পারছি। এই অসমবয়সী দুটি নারী পুরুষ পরস্পরের মধ্যে এমন কি অমৃতের সন্ধান পেয়েছে? দুজন দুদিক থেকেই চরম আত্মত্যাগ করতে পারে, নাকি দুজনই পরিস্থিতির শিকার? ডেইজি নিচে মাদুর পেতে খাবার সাজাচ্ছিল। দিলদার সাহেব সামারকের সঙ্গে আধুনিক ইংরেজ কবিদের বিষয়ে আলাপ করে যাচ্ছিলেন। দিলদার সাহেব এমন খোশ মেজাজে কথা বলে যাচ্ছিলেন যেন তিনি পরম সুখে জীবন কাটিয়ে যাচ্ছেন। মানুষটা এতটা দুর্ভোগের মধ্যে এমন প্রাণ প্রাচুর্যে কিভাবে কথাবার্তা বলতে পারেন, সেটা আমার কাছে এক বিস্ময়ের ব্যাপার। আমি হঠাৎ করে প্রসঙ্গ পরিবর্তন করে জিজ্ঞেস করলাম, দিলদার ভাই, আপনার গাড়ি তো এখানে আনতে পারেন না, রাখেন কোথায়? তিনি জবাব দিলেন, 11 নম্বরের পেছনে এক বন্ধুর গ্যারেজে রেখে বাকি পথটা রিকশায় চেপে চলে আসি। তারপর তিনি আহত স্বরে বলে ফেললেন, ধানমন্ডির বাড়ি থেকে একমাত্র এই গাড়ি এবং কিছু কাপড় চোপড় ছাড়া আর কিছুই আনা হয়নি। গাড়িটা না থাকলে খোঁড়া হয়ে ওই অন্ধকূপের মধ্যে পড়ে থাকতে হতো। তার এই একটা কথার ভেতর দিয়েই অনেক কথা বলা হয়ে গেল। আমরা খেতে বসলাম। ডেইজি রাঁধে চমৎকার। ছোট মাছ, ঘন করে মুগের ডাল, বাচ্চা মুরগির ঝোল সহ রান্না করেছে, সঙ্গে শসার সালাদ। আমরা আরাম করে খেতে থাকলাম। না খেতে পেয়ে মানুষ মারা যাচ্ছে, চোর ছ্যাঁচড়ে দেশ ভরে গেছে। স্কুল কলেজে ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে না, রাস্তাঘাটে ডাকাত হাইজ্যাকারদের ভয়ে বের হওয়ার উপায় নেই। এসব নিয়ে কথা বলতে বলতে তিনি ক্ষোভের সঙ্গে বললেন, এই দেশটা কোন রসাতলের দিকে যাচ্ছে আমি তা ভেবে ঠিক করতে পারিনি। গত পরশু প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে এক ভিন্ন রকমের ছবি দেখলাম। অসংখ্য তদবির করার মানুষ। প্রধানমন্ত্রীকে ঘন্টার পর ঘন্টা তাদের কথা শুনতে হচ্ছে। আমি হলে সব বেটাকে গুলি করে দিতাম। আমার ইচ্ছে ছিল প্রধানমন্ত্রীকে আমার নিজের কথাটাও বলবো, কিন্তু সবকিছু দেখে শুনে আমার মনটা এমন বিগড়ে গেল যে ঠিক করলাম এ ধরনের মানুষদের কাছ থেকে আমি কোনো সুযোগ গ্রহণ করব না। আমি আর সামারক পরস্পর চকিতে মুখ চাওয়াচাওয়ি করলাম।
তাহলে তিনি কি শামারুখের চাকরির বিষয়টা প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করেননি? দিলদার সাহেবের ঘ্রাণ শক্তি খুবই প্রখর। তিনি মুহূর্তেই আমার মনোভাবটা আঁচ করে নিলেন। না না, তোমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রীর যত অপূর্ণতা থাকুক, বন্ধু বান্ধবদের ব্যাপারে তার মনে অঢেল মায়া মমতা। শামারুখের কথাটা সব খুলে বলার পর সঙ্গে সঙ্গে তিনি পিএসকে দিয়ে পনে শরীফকে তলব করলেন। ধমকের চোটে শরীফের তো যায় যায় অবস্থা। শামারুখ, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। 1 সপ্তাহের মধ্যে ওরা তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেবে। খাওয়া দাওয়া শেষ করার পর দিলদার সাহেব বর্তমান পরিস্থিতির উপর যেসব কবিতা এবং গান লিখেছেন পড়ে শোনাতে লাগলেন। খাতার সমস্ত গান এবং কবিতা পড়া শেষ হয়ে গেলে শামারুখ বলল, আর লেখেননি? দিলদার সাহেব বললেন, অনেক কিছু লিখেছি, কিন্তু আজ আর শোনাবো না। তোমাদের তো ফেরত যেতে হবে। এ সমস্ত জায়গায় বেশি রাতে চলাফেরা করা ভয়ঙ্কর বিপজ্জনক। শামারুখ ডেইজির কাছ থেকে বিদায় নিতে ভেতরে গেল। এই ফাঁকে দিলদার সাহেব আমাকে বললেন, তোমার চাকরি বাকরির কিছু হলো? আমি মাথা নাড়লাম। তিনি আশঙ্কার সুরে বললেন, তুমি সেই একই রকম থেকে যাচ্ছ। দিনকাল পাল্টে যাচ্ছে। কিছু একটা করো, নয়তো ধরা খেয়ে যাবে। দেখছো না আমার অবস্থা? শামারুখ বেরিয়ে এসে বলল, আমি মাঝে মধ্যে যদি আপনার কাছে আসি, আপনি বিরক্ত হবেন? দিলদার সাহেব বললেন, মোটেই না। তোমার যখন ইচ্ছে হয় চলে এসো। মুশকিল হলো, এত দূর আসবে কেমন করে? শামারুখ বলল, সে দায়িত্ব আমার। শামারুখের কাছে যেদিন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগ দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, সেদিনটাকে আমার বিশেষ বিজয়ের দিন বলে ধরে নিলাম। বিশ্ববিদ্যালয়ের লোকেরা আমাকে এতদিন যেভাবে করুণার পাত্র মনে করে এসেছেন, আমি সেরকম তুচ্ছ মানুষ নই। আমি প্রমাণ করে ছেড়েছি, একজন মহিলার বিরুদ্ধে তাদের সম্মিলিত নীরব প্রতিরোধ আমি অকার্যকর করতে পেরেছি। শামারুখকে বিশ্ববিদ্যালয়ে আনা, এই অসম্ভবকে শেষ পর্যন্ত আমিই সম্ভব করলাম। এই কাজটাই করতে গিয়ে আমাকে কত জায়গায় যে যেতে হয়েছে আর কি পরিমাণ কাঠখড় পোড়াতে হয়েছে, একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। নীরব চেষ্টার ভেতর দিয়ে একরকম একজন অসহায় মহিলাকে জীবনে এবং সমাজে প্রতিষ্ঠা পেতে সাহায্য করলাম। এই ঘটনাকে একটা অসম যুদ্ধে জয়লাভ করা ছাড়া আর কিছুই মনে করতে পারলাম না। কিন্তু আমি নিশ্চিত জানি, এরকম একটি বড় কাজ করার জন্য কেউ আমার তারিফ করবে না। আমি দেখতে পাচ্ছি, সবাই আমার দিকে এমন একটা ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছেন, আমি যেন যজ্ঞের বেদিতে একটা অপবিত্র পশুর লাশ এনে ফেলে দিয়েছি। তারা বাধা দিয়েও শামারুখকে ঠেকাতে পারেননি। সেজন্য তারা তাদের পরাজয়ের গ্লানিটা আরো তীব্র তীক্ষ্ণভাবে অনুভব করছিলেন। এই জিনিসটাই আমার কাছে পরম উপভোগ্য বলে মনে হচ্ছিল। মনে মনে বলছিলাম, ভেবে দেখুন কেমন গোলটা দিলাম। সেদিনই সন্ধেবেলা একটা কাজ করে বসলাম। হাইকোর্টের মাজারের সামনে যে ফুলওয়ালা বসে, তার কাছ থেকে একটা জমকালো করবী ফুলের মালা কিনে আনলাম। তারপর ঘরে এসে ভালো করে জামা কাপড় পরে নিলাম। বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দুহাতে সেই হলুদ করবী ফুলের মালাটা নিজের গলায় ঝুলিয়ে দিলাম। তারপর আমাকে কেমন দেখায় নানা ভঙ্গিতে তাকিয়ে তাই দেখতে লাগলাম। যুদ্ধজয়ী বীরের সঙ্গে নিজের তুলনা করে মনে মনে ভীষণ আনন্দ পেলাম। একাকী এই নীরব বিজয়োৎসব পালন করছি। কাজটা নিজের কাছেই একটু পরে আমার হাস্যকর মনে হলো, আবার ভালোও লাগলো। আমার নিজের কাজের মূল্য আছে, তার স্বীকৃতি অন্যরা যদি দিতে কুণ্ঠিত হয়, আমি বসে থাকবো কেন? কেউ না দেখুক, আমি তো নিজে আমাকে দেখছি। আমার ইচ্ছে হলো এই অবস্থায় একবার ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী, একবার ডক্টর মাহমুদ কবিরের সামনে গিয়ে দাঁড়াই। তারা যদি জিজ্ঞেস করেন, জাহিদ আবার কি নতুন পাগলামো করলে, গলায় করবী ফুলের মালা কেন? আমি জবাব দেব, স্যার আজই তো মালা পরার দিন। জানেন না, শামারও কাজ ইংরেজি ডিপার্টমেন্টে কাজ করার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে। অথচ বাস্তবে আমি ঘরের চৌহদ্দি পেরিয়ে কোথাও গেলাম না। অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত দুঃখ প্রকাশের মতো অতিরিক্ত আনন্দ মানুষকে ক্লান্ত করে ফেলে। তাই ক্লান্তিবশতই জামা কাপড় এবং গলায় মালা পরা অবস্থাতেই বিছানার উপর নিজের শরীরটা ছেড়ে দিলাম। দরজা বন্ধ করতেও ভুলে গেলাম। অধিক রাতে কামাল আমাকে ঘুম থেকে জাগালেন। সবচেয়ে ভালো জামা কাপড় পরা অবস্থাতেই গলায় মালা দোলানো দেখে কামাল জিজ্ঞেস করলেন, জাহিদ ভাই আপনার হয়েছে কি? মনে হচ্ছে বিয়ের আসর থেকে উঠে এসে ঘুমিয়ে পড়েছেন।
আমি বললাম, জানেন না কামাল কি হয়েছে? কামাল বললেন, জানবো কেমন করে? আজকাল আপনি তো কিছুই জানান না, সব কাজ একা একাই করেন। আমি বললাম, আজ শামারুক অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে। আমার উত্তরে কামালের কোনো ভাবান্তর দেখলাম না, কেবল বললেন, আমি ধরে নিয়েছিলাম আপনি শামারুককে সেজেগুজে বিয়ে করতে গিয়েছিলেন। কোনো কারণে বিয়েটি ভেঙে যাওয়ায় মনের দুঃখে আপনি ঘরে এসে লম্বা নিদ্রা দিচ্ছেন। যাক, বিয়েটি যে করে ফেলেননি সেজন্য আপনাকে কংগ্রেচুলেট করব। কামালের এই ধরনের মন্তব্য শুনে চট করে আমার মনে পড়ে গেল, কোনো বিজয় নিরবচ্ছিন্ন বিজয় নয়, তার আরেকটি দিকও রয়েছে। সব বিজয়ের পেছনে একটি পরাজয় লুকিয়ে থাকে। আরও একটি কারণে আমি একটুখানি আত্মপ্রসাদ অনুভব করছিলাম, সেই বিষয়টি বয়ান করি। শামারক আমার ঘরে এসে জানিয়েছে আমি যেন তাকে বিয়ে করি। এটা একজন সুস্থ মানুষের স্বাভাবিক প্রস্তাব নয়। চোরের ভয়ে মানুষ যেমন এরন্ডা হাতে নেয়, শামারকের বিয়ের প্রস্তাবটিও অনেকটা সেরকম। চারপাশ থেকে ধাক্কা খেয়ে মানুষ হাতের কাছে যাকে পায় অবলম্বন করে বাঁচতে চেষ্টা করে, তেমনি শামারকও আমাকে আঁকড়ে ধরতে চেয়ে দাঁড়াবার একটা ক্ষীণ চেষ্টা করেছে। আমি তাকে দাঁড় করাতে পারবো না, বরং নিজেই তলিয়ে যাব। তাছাড়া আরও একটি কথা, শামারক আমাকে তীব্রভাবে আকর্ষণ করে। কথা সত্যি বটে, তার আকর্ষণ করার সমস্ত উপাদান আছে। আমি যেমন আকর্ষণ বোধ করি, সেরকম তাকে যেই দেখে সবাই একইভাবে তার দিকে ঢলে পড়ে। অনেকদিন একসঙ্গে চলাফেরার পর আমার মনে এরকম একটা ধারণা জন্মেছে, শামারক জলসা ঘরের ঝাড় লণ্ঠনের মতো একজন মহিলা, একসঙ্গে অনেক মানুষের চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ার জন্যই তার সৃষ্টি হয়েছে। মোমের আলোর ক্ষীণ যে শিখা, তার আলোয় একজন মানুষ তার ভেতরটা উপলব্ধি করতে পারে। শামারক সেরকম কেউ নয়, সে মানুষকে তার আপন অস্তিত্বই ভুলিয়ে দেয়। এই মহিলার মধ্যে একান্ত গোপনীয় একজন ব্যক্তি যেখানে তার আপন স্বরূপ উপলব্ধি করতে পারে, সেরকম কোনো বস্তুর সন্ধান আমি পাইনি। তারপরেও কথা থেকে যায়, শামারখার শারীরিক সৌন্দর্য, শিল্পকলার প্রতি অনুরাগ, সরল সহজ ব্যবহার এবং সহজাত সম্মানবোধ। একজন মাত্র মহিলার মধ্যে এই এতগুলো গুণের সমাবেশ জন্মের পর থেকে আমি কোথাও দেখিনি। এইরকম একজন মহিলা যখন আমার কাছে এসে অবলীলায় বলতে পারে, তুমি আমাকে উদ্ধার করো, আপাতত বিয়ে করাই হচ্ছে উদ্ধারের একমাত্র পথ, আমি তার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে তার আত্মসম্মানবোধ যে জখম করিনি, সেজন্য নিজের প্রতি শ্রদ্ধাবোধ আমার অনেকখানি বৃদ্ধি পেয়েছে। আমার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করছে এমন একজন অসহায় মহিলাকে যে তার নিজের পায়ের উপর দাঁড় করাতে পারলাম, এই জিনিসটি আমার কাছে হিমালয়ের উচ্চতম শৃঙ্গে আরোহণের চাইতেও বেশি গৌরবের কাজ বলে মনে হলো। এখন শামারক ইচ্ছে করলে আমাকে প্রত্যাখ্যান করতে পারে, সেই সুযোগটি আমি নিজেই তৈরি করে দিয়েছি। সুন্দর বস্তু পশুদের পায়ের তলায় পিষ্ট হতে দেখে আমি বেদনা অনুভব করে থাকি। আমি ধরে নিলাম শামারকের পায়ের তলার মাটিটির ব্যবস্থা করে দিয়ে আমি সুন্দরের মান রক্ষা করলাম। 2-3 দিন বাদে শিক্ষকদের লাউঞ্জে গিয়ে আমি মনে মনে মস্ত রকম একটা চোট খেয়ে গেলাম। শামারকের জন্য লড়াই করার পেছনে আমার ব্যক্তিক অহং কাজ করেনি, সে কথাটা সত্যি নয়। তারপরেও ন্যায় অন্যায়, সত্য অসত্যের মধ্যে যে বিরোধ, প্রবলের উদ্ধত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মধ্যে, মানবিক মহত্ত্ববোধ প্রতিষ্ঠার মধ্যে যে একটি পৌরুষ রয়েছে, সেটাই আমি প্রমাণ করতে চেয়েছিলাম। লাউঞ্জে গিয়ে দেখলাম ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর টেবিলের উল্টো দিকে বসে শামারক হেসে হেসে তার সঙ্গে খোশ গল্প করছে। আমার চট করে মনে হলো, সকলের সংগঠিত প্রতিরোধের মুখে শামারকের চাকরিটি পাইয়ে দিয়ে আমি শুধু একটি মামলা জিতেছি মাত্র। মামলার পাল্টা মামলা আছে, আপিল আছে, আপিলের উপর আপিল আছে। যে সমস্ত মহৎ অনুষঙ্গের সঙ্গে যুক্ত করে আমি মনে মনে অহংকারে স্ফীত হয়ে উঠেছিলাম, তার সঙ্গে এই চাকরি পাওয়ার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এটা নেহায়েতই একটা মামুলি ব্যাপার। শামারক ডিপার্টমেন্টে জয়েন করেই বুঝে গেছে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী এবং তার দলের লোকদের সঙ্গেই তাকে কাজ করতে হবে। সুতরাং জয়েন করেই তার প্রথম কাজ দাঁড়িয়ে গেছে তাকে চাকরি পেতে যারা বাধা দিয়েছিলেন তাদের সবাইকে সন্তুষ্ট করা। তাদের অমতে শামারক ডিপার্টমেন্টে জয়েন করতে পারলেও তারা যদি বেঁকে বসেন, তাহলে তার পক্ষে নিরাপদে কাজ করে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। সুতরাং তাদের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করাই হয়ে দাঁড়িয়েছে তার প্রথম কাজ।
আমি কোনার টেবিলে বসে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর সঙ্গে শামারুখের টুকরো টুকরো আলাপ শুনতে পাচ্ছিলাম। প্রতি কথায় সে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর দিকে তার পদ্মপলাশ চোখ দুটো এমনভাবে মেলে ধরছিল, আমার মনে হচ্ছিল একমাত্র এই মানুষটাকে সন্তুষ্ট করার জন্যই ভুবনমোহিনী সৌন্দর্য নিয়ে শামারুখ জন্ম নিয়েছে। বুঝতে আমার কাল বিলম্ব হলো না, আমি জিতেও হেরে গেছি। এই ভণ্ডলোকদের সংঘবদ্ধ একটি অন্যায়ের প্রতিবাদ করার প্রয়োজনে কত রকম হিল্লিদিল্লি করে শামারুখের এখানে আসার ব্যবস্থা করলাম। এখন শামারুখ নিজেও এই দুষ্ট চক্রের একটি খুচরো যন্ত্রাংশে পরিণত হতে যাচ্ছে। আমার ভীষণ খারাপ লাগলো। সারা জীবন আমি আমার মেধা, প্রতিভা, শ্রম, সময় ভুল কাজে ব্যয় করে গেলাম। শামারুখকে যখন ডিপার্টমেন্টে কাজ করতে হবে, তাকে ঝাঁকের কই হয়ে ঝাঁকের সঙ্গেই মিশে থাকতে হবে। শামারুখের মধ্যে একটি শিকারী স্বভাব আছে, আমি জানতাম। তাকে এইখানে যখন কাজ করতে হবে, তখন সবচেয়ে প্রবল প্রতিপক্ষটিকে তার সৌন্দর্যের অস্ত্রে ঘায়েল করে কাবু করতেই হবে। শামারুখ তার ডিপার্টমেন্টের লোকদের সঙ্গে পানিতে চিনির মতো মিশে যাবে, অথচ আমি সকলের শত্রু হয়ে রইলাম। খেলার এটাই নিয়ম। আমি ওই এলাকা ছেড়ে অন্য কোথাও দূরে দূরে চলে যেতে পারলে সবচাইতে ভালো হতো, কিন্তু সেটাই সম্ভব হচ্ছে না। আমার আশঙ্কা মিথ্যে হবে না। যে আগুন আমি জ্বালিয়ে তুলেছি তার তাপ আমার শরীরে এসে লাগবেই। প্রায় মাসখানেক পরে একদিন শামারুখ আমাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করল। এই সময়ের মধ্যে তার সঙ্গে এক আধবার দেখা হয়েছে, তবে বিশেষ কথা হয়নি। যতবারই দেখা হয়েছে বলেছে খাটতে খাটতে তার জান বেরিয়ে যাচ্ছে। ক্লাস করা, টিউটোরিয়াল দেখা, সিলেবাসের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিদিন নতুন করে প্রস্তুতি গ্রহণ করতে তাকে হিমশিম খেতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে নতুন চাকরি পেলে মানুষ নিজের গুরুত্ব জাহির করার জন্য লম্বা চওড়া যেসব বোলচাল ছাড়ে, শামারুখকেও তার ব্যতিক্রম দেখলাম না। কিন্তু তার অসহায়ত্ব বোধটা কেটে গেছে। আত্মপ্রত্যয়ের সঙ্গে সে কথাবার্তা বলছে। শামারুখ জানালো আজ সে প্রথম মাসের মাইনে পেয়েছে, তাই আমাকে খেতে ডেকেছে। খেতে খেতে সে বিশ্ববিদ্যালয়ের এত সব খবরাখবর বলতে থাকলো, শুনে আমি বিস্ময়ে থ হয়ে গেলাম। মাত্র 1 মাস সময়ের মধ্যে শামারুখ এত সব সংবাদ সংগ্রহ করলো কেমন করে? আমি এই এলাকায় 10 বছরেরও বেশি সময় বসবাস করছি, অথচ তার 1/10 খবরও জানি নে। কোন শিক্ষক ছাত্রীদের সঙ্গে নষ্টামি ফষ্টামি করে বেড়ায়, কোন শিক্ষক বউকে ধরে পেটায়, কোন শিক্ষক বাড়ির কাজের মেয়ের সঙ্গে অকর্ম কুকর্ম করে, কোন শিক্ষকের মেয়েকে স্বামী তালাক দিতে বাধ্য হয়েছে, কোন শিক্ষক জাল সার্টিফিকেট দেখিয়ে প্রমোশন আদায় করেছে, সব খবর তার নখদর্পণে। এক কথায় শামারুখ বিশ্ববিদ্যালয়ের যত আদি ব্যাধি আছে তার এক সরস বর্ণনা দিল। এরই মধ্যে খাওয়া শেষ হয়ে এলো। খাওয়ার পর চায়ের পেয়ালা সামনে নিয়ে মহিলা শিক্ষকদের সম্বন্ধে তার পর্যবেক্ষণের ফলাফলগুলো প্রকাশ করতে থাকল। ইতিহাসের হামিদা বানু এত জাহাবাজ মহিলা যে স্বামী বেচারাকে আলাদা বাসা করে থাকতে হয়। অর্থনীতির জিন্নাতুন্নেসা আসলে থুতথুরি বুড়ি, অথচ এমন সাজগোজ করে এবং এত রংচং মাখে, দেখলে পিত্তি জ্বলে যায়। সাইকোলজির ফাহমিদা বেগমের ঘাড়টা জিরাফের মতো, অথচ ভণ্ডামি কত, মনে করে সে সবচাইতে সুন্দরী। কোদালের মতো দাঁত বের করে এমনভাবে হাসে, দেখলে চোপাটা ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে। শামারুখের সব রাগ দেখা গেল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জেবুন্নেসার উপর। মহিলা হাই হিলে খুটখুট করে এমনভাবে আসে যেন মাটিতে তার পা পড়ছে না, আর এমন নাসিক্য উচ্চারণে কথাবার্তা বলে যেন এক্ষুনি এয়ারপোর্ট থেকে নেমেছে, এখনো লাগেজপত্র এসে পৌঁছায়নি। তারপর শাড়িটা কোমরে পেঁচিয়ে মহিলা কিভাবে হাঁটেন অনুকরণ করে দেখালো। আমি বললাম, আপনার মহামূল্যবান অভিজ্ঞতার কথা আরেকদিন শোনা যাবে, আজ একটু কাজ আছে। শামারুখ বলল, আরে বসুন, এখন কি যাবেন? আমি বললাম, আপনাকে তো বলেছি আমার একটা কাজ আছে। সে বলল, কাজ তো আপনার সব সময় থাকে, তার আগে আপনার পেয়ারার জহরতারার কথা শুনে যান। আমি অবাক হয়ে গেলাম। আমার মনে হলো নিজের হাতে ছিপি খুলে আরব্য উপন্যাসের জিনটাকে মুক্ত করে দিয়েছি। এই তো সবে শুরু, সামনে আরো কত দেখতে হবে কে জানে। এই মহিলার মেটাল ডিটেক্ট করার মতো একটা আলাদা ক্ষমতা আছে। প্রথম দৃষ্টিতেই কার কোথায় খুঁত আছে চট করে ধরতে পারে। একটা কথা ভেবে আমি অবাক না হয়ে পারলাম না।
শামারোখের তো নানাবিধ গুণ রয়েছে, সেগুলোর পরিশীলন করার বদলে মানুষের খুঁত আবিষ্কার করার কাজে এমন তৎপর হয়ে উঠবে কেন? আরও একটা কথা ভেবে শঙ্কিত হলাম যে এই মহিলা জহরতারার বিষয়ে তথ্য সংগ্রহ করলো কেমন করে? তার দৃষ্টি থেকে কিছুই কি এড়াতে পারে না? জহরতারা বয়স আমার সামান্য বড় হবেন, অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে শিক্ষকতা করেন, অনেকদিন দেশের বাইরে ছিলেন। দেশের মধ্যে এমনকি বিশ্ববিদ্যালয়ে কোথায় কি ঘটছে জানেন বলে মনে হয় না, অথবা জানলেও সেগুলোর মধ্যে জড়িয়ে যাওয়ার ইচ্ছে তার বিন্দুমাত্রও নেই। মহিলা সব ধরনের ভজকট ব্যাপার থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখেন, গবেষণা ইত্যাদি নিয়ে সময় কাটান। সবসময় দেখেছি মোটা মোটা খামে দেশের বাইরে টাইপ করা চিঠি পাঠাচ্ছেন। সবসময় রুমের মধ্যে আটক থাকেন। বেলা 12:30টার দিকে লাউঞ্জে এসে হাসানাত সাহেবের সঙ্গে 1 কাপ চা খান। 15-20 মিনিট লাউঞ্জে কাটিয়ে বাড়ি চলে যান। জহরতারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী থাকার সময় থেকেই হাসানাত সাহেবের প্রিয় ছাত্রী। হাসানাত সাহেবের বয়স যদি 70 না হতো, বিশ্ববিদ্যালয়ের যা পরিবেশ, জহরতারার সঙ্গে তাকে জড়িয়ে নানা রকম মুখরোচক গল্পের সৃষ্টি হতে পারত। তার কারণ, জহরতারা নিজেও বিয়ে করেননি। কেন বিয়ে করেননি সেই সংবাদটিও কেউ বিশদ করে বলতে পারে না। এমনকি ডিপার্টমেন্টের যেসব মহিলা সহকর্মী যারা জহরতারাকে রীতিমতো অপছন্দ করেন, তারাও না। জহরতারা কারো প্রেমে ব্যর্থ হয়ে কুমারী জীবনযাপন করছেন, কিংবা কারো প্রতীক্ষায় এমন একলা একা জীবন কাটাচ্ছেন, সে খবর যদি জানা সম্ভব হতো, আমার ধারণা অবশ্যই শামারোখের স্বয়ংক্রিয় মেটাল ডিটেক্টরে ধরা পড়ে যেত। চলাফেরা করার সময় জহরতারা চারপাশে একটা গাম্ভীর্য বেষ্টন করে থাকে। সেটা ভেদ করে তার কাছাকাছি পৌঁছানো খুব সহজ ব্যাপার ছিল না। আমি যদি সাহস করে বলি জহরতারার কাছাকাছি যাওয়ার সুযোগ আমার ঘটেছিল, তাহলে খুব সম্ভবত মিথ্যে বলবো না। ওই ভদ্রমহিলার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন হাসানাত সাহেব। আমি তাকে আমার লেখা একটা বই পড়তে দিয়েছিলাম। এই নাকুচু স্বভাবের ভদ্রমহিলা, যার কাছে দেশের সবকিছু তুচ্ছ অথবা চলনসই, মন্তব্য জানতে চেয়ে পড়তে দিয়েছিলাম। তিনি 2 দিন পর তার ডিপার্টমেন্টের পিয়ন দিয়ে আমাকে তার ঘরে ডেকে নিয়ে বলেছিলেন, ইউ আর অ্যাপ্রোচিং গ্রেটনেস। তারপর থেকে ফাঁক পেলেই মহিলার ঘরে যেতাম। তিনি আমাকে কোনোদিন ডাকেননি, অথচ আমি যেতাম। কখনো তার গাম্ভীর্যের আবরণ টলেছে এমন আমার মনে হয়নি। আমি ধরে নিয়েছিলাম যে মানুষ গ্রেটনেসের পথে পা বাড়িয়েছে, তার এই গাম্ভীর্যের আবরণটুকু কেয়ার না করলেও চলে। মহিলা একদিনও আমাকে চলে আসতে বলেননি। জহরতারাকে সুন্দরী মহিলা বলা ঠিক হবে না। তিনি ছিলেন বেটিখাটো ধরনের। মুখের ছিঁড়িছাদও বিশেষ ছিল না। মুখখানা ছিল মঙ্গোলীয় ধাঁচের, কিন্তু নাকটা মঙ্গোলীয়দের মতো চ্যাপ্টা ছিল না। স্বাবলম্বী দৃঢ়চিত্তের মহিলাদের মধ্যে যেমন মাঝে মাঝে দেখা যায়, তার নাকের নিচে খুব ভালো করে তাকিয়ে দেখলে সূক্ষ্ম একটা অবিকশিত গোপের রেখা লক্ষ্য করা যায়। তিনি মাথার ঠিক মাঝখানটিতে সিঁথি কেটে চুলগুলো পেছনে নিয়ে জোর করে খোঁপা বাঁধতেন। হাঁটার সময় দোদুল্য খোঁপাটা কেঁপে কেঁপে উঠত। তার মাথায় চুল ছিল অঢেল। কানের গোড়ার দিকে কয়েকটি পাকা চুলের আভাসও দেখা দিত। তিনি যখন হাঁটতেন, সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। এ সময় দোদুল্য খোঁপাটা দুলে দুলে উঠত। তার পরনের শাড়ি, পায়ের জুতো, চলার ভঙ্গি সবকিছু গাম্ভীর্যের কঠোর অনুশাসন মেনে চলত। একমাত্র মাথার দোলদোলানো খোঁপাটা মাঝে মাঝে চঞ্চলতা প্রকাশ করত। জহরতারার গায়ের রং ছিল মাজা মাজা, সাদাও বলা যেতে পারে। কাঁধের পিঠের যে অংশ দেখা যেত, তার থেকে কোনো জৌলুস ঠিকরি বেরোতো, কথা মোটেও বলা যাবে না। জহরতারাকে সুন্দরী কিংবা অসুন্দরী এই অভিধায় পেলে বিচার করা যাবে না। গায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এক ধাতুতে গড়া প্রতিমার মতো। সবটাই জহরতারা, সবটাই ব্যক্তিত্ব। জহরতারার এই যে একাকিত্ব এবং অটল ব্যক্তিত্ব, সেটাই আমাকে তার কাছে টেনে নিয়ে যেত। তিনি ঠোঁটকাটা স্বভাবের মহিলা ছিলেন। যেদিন হাতে কাজ থাকত, মুখের দিকে না তাকিয়েই বলে দিতেন, হাতে খুব কাজ, বসতে বলতে পারবো না, আজ তুমি এসো। যেদিন মহিলার সময় থাকত, থুতনিতে মাথা রেখে চুপচাপ আমার কথা শুনে যেতেন। তিনি শুধু মাঝে মাঝে হু হা করতেন। অনেকক্ষণ কথা বলার পর যখন বেরিয়ে আসতাম, মহিলার সঙ্গে কি বিষয়ে কথা বলেছি একদম মনে করতে পারতাম না। নিজেকেই প্রশ্ন করতাম, তাহলে এতক্ষণ কি বকবক করলাম? জহরতারার কাছে এই যে যাওয়া আসা করছি, তার পেছনে কোনো গূঢ় কারণ আছে কিনা
নিজের কাছেও জিজ্ঞেস করতে পারেনি আসলে জহরতারার কাছে আমি কেন যাই। সাদা কথায় ভালো লাগে বলেই যাই। কেন ভালো লাগে কখনো ভেবে দেখিনি, কারণ ভেবে দেখার সাহস হয়নি। সামারক খুব সহজে যখন পেয়ারের জহরতারা শব্দটি বলে ফেলল, আমার সচকিত না হয়ে উপায় রইল না। আমি উঠি উঠি করছিলাম, বসে পড়লাম। মহিলা আমার মনের গহনের এমন একটা জায়গায় ঘা দিয়ে বসে আছে, যা আমি অত্যন্ত নির্জন গোপন মুহূর্তেও উচ্চারণ করতে সাহস পাইনি, পাছে বাতাস বিশ্বাসঘাতকতা করে। মুখে কৃত্রিম হাসি টেনে এনে বললাম, অনেকের কথাই তো বললেন, জহরতারা বাকি থাকবে কেন? সামারক হাসতে হাসতে বলল, জানেন জাহিদ ভাই, আপনার পেয়ারের জহরতারা যখন শাড়ির গোছাটা হাতে ধরে থপথপ করে হেঁটে যায়, অবিকল একটা বাচ্চা হাতির মতো দেখায়। আমার খুব শখ হয়, একজোড়া গোপ কিনে মহিলার মুখে লাগিয়ে দেই, একেবারে বেটেখাটো নেপালের মতো দেখাবে। এইরকম একজন মেয়ে মানুষ, যার যেখানে মাথা সেখানে চোখ, যেখানে গাল সেখানে নাক মুখ ঠোঁট। এমন একটি বদসুরত মেয়ে মানুষের সঙ্গে আপনি ঘন্টার পর ঘন্টা কাটান কেমন করে? খুব কষ্টে হেসে ফেললাম। খুব ভালো বলেছেন, বাকিটা আরেকদিন শুনবো, এখন যাব। সামারক বলল, খুব লেগেছে না? আমি বললাম, লাগবে কেন? গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল আহমদ ছপার আত্মজৈবনিক উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরীর ৯ম পর্ব। এর শেষ অংশ শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর অবশ্যই বই পড়ুন, বইয়ের সঙ্গে থাকুন এবং নিজের যত্ন নিন। টাটা।